গেলে বুকে ব্যথা নিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতো না, ওইটা বন্ধ হয়ে গেছে ভয়, আর যাচ্ছে না হসপিটাল ভর্তি। একটা মা মরে গেল, একটা বাচ্চা মরে গেল, আর পশ্চিমবঙ্গে ক্যাম্পেইন হচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চায়, কেউ বাঁধেনি। গোটা প্রশাসনটা ঘুম ধরে গেছে, ঘুম। ওনারা কি করে পায়ে প্রথমে না মেরে মাথাতে লাঠি মারছেন, শুনে রাখুন, দিন একদিনে যাবে না, এরপরেও সরকার আসবে, সেদিন কিন্তু আপনাদের ট্রেনিং সম্পূর্ণ করাবে যে কোথায় লাঠি মারতে হয়। এই সরকারটা ডুববে ডোবার আগে আপনাকে নিয়ে ডোবার চেষ্টা করছে। তাই যদি নিজে বাঁচতে চান তাহলে আইন অনুযায়ী মানুষের সাথে নিরপেক্ষভাবে কাজ করুন। কখনো সিভিককে বলির কথা করে দিচ্ছে, তো কখনো জুনিয়র ডাক্তারকে বলির কথা করে দিচ্ছে। সাথী বন্ধুরা, আর ওখানে আমাদের যারা বন্ধুরা বসে আছেন, কমরেডরা বসে আছেন, আর পুলিশরা দাঁড়িয়ে আছে, সবার প্রথমে এই পুলিশকে মানে এদের হিম্মতকে দাঁড় দিতে হবে। এতক্ষণ ধরে গালি শুনছে কিন্তু বেচা বাজার একদম তুমো বেরোচ্ছে না, ওখানেই দাঁড়িয়ে আছে। এত গালি এদের জন্য খারাপও লাগে, খারাপও লাগছে এদের জন্য। এরাও চাইছে যাতে গোটা অব্যবস্থা যাতে দূর হয়, কারণ কে চুরি করছে মাঝখানে পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছে, কে জাল স্যালাইন বেচছে মাঝখানে পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছে, এমএসডিপির বিরুদ্ধে কমপ্লেন হবে, পুলিশ বলছে আমি এফআইআর নিতে পারবো না, কে কোথায় গুলি করছে মরছে পুলিশ, পুলিশ বলছে জামের জ্বালা হয়ে গেছে তৃণমূল সরকারটা। এদের সব থেকে বেশি সমস্যা। আর দিয়ে পুলিশের দরকার হয় না, ও টেবিলে সবাই জোগাড় হয়েছে। এই জাল স্যালাইনে কিছু হোক আর না হোক, তৃণমূলের ওইসব বালি চোর, গরু চোর, কয়লা চোর মন্ত্রীগুলোকে পুলিশ ধরতে গেলে বুকে ব্যথা নিয়ে সরকারি হসপিটালে ভর্তি হতো না, ওইটা বন্ধ হয়ে গেছে ভয়, আর যাচ্ছে না হসপিটাল ভর্তি হতে, আর যাচ্ছে না। আমাদের আজকে এই ডিএম ঘেরাবে দুটো তিনটে পরিষ্কার কথা। এক, ডিএম যদি না জানে যে তারা জাল স্যালাইন বানিয়ে জাল স্যালাইনে ভালো স্ট্যাম্প লাগিয়ে আর মেডিকেল কলেজে ওয়ার্ক অর্ডার দিয়ে আর সেখানে জাল স্যালাইনের জাল ওষুধের সাপ্লাই হয়ে গেল, তাহলে এই ডিএম এর কাছে পদত্যাগ চাইতে মানুষের দেওয়া উচিত নয়, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত, ওর নিজের চেয়ার ছেড়ে দেওয়া উচিত। একটা মা মরে গেল, একটা বাচ্চা মরে গেল, আর পশ্চিমবঙ্গে ক্যাম্পেইন হচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের বাংলার মেয়েগুলো সব লাশ কাটা হয়, কেউ ধর্ষিতা হয়ে যাওয়ার পরে আর কেউ জাল স্যালাইনে মরে যাবার পরে। এখন তো হয়ে যাওয়া বাচ্চাগুলো পর্যন্ত মরে যাচ্ছে এই সরকারের প্রশাসনিক অপদার্থতার জন্য। বলির পাঠা কে হচ্ছে? আজ এখানে বসে আছে সবাই, একজন যুব এসে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে যে আজকে 11 সাল থেকে বসে আছি, একটা পর্যন্ত চাকরি পাইনি। যখন ও চিৎকার করছে তো এখানে এসেছিল ডিএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে, ডিএম কে ডেপুটেশন দিতে, ডিএম কে ঘেরাও করতে, এখান থেকে চলে গেল স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ, কেউ বাঁধেনি। গোটা প্রশাসনটা ঘুম ধরে গেছে, ঘুম। পুলিশ, ডাক্তার, মেডিকেল স্টাফ, বিএলআরও অফিস, রেশন, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যে যেখান থেকে যা সরকারি কাজ হয় প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ডুবে গেছে। রাস্তা দখল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সঞ্জয়ের যাবজ্জীবন হয়ে গেল, পুলিশ একটা নাটক করে দিল, নাটক আজই করে। সিবিআই সেই উঠানে নাচ করতে শুরু করলো, আর যখন সাদা ঘটনা হলো তখন সেই সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করে দিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দ্বিতীয় ধাপের নাটক শুরু হয়েছে। আমরা কি পেলাম বলতে পারেন? আমরা পেলাম জাল সেলাই, আমরা পেলাম জাল ওষুধ, আমরা পেলাম জাল ওষুধ তৈরি করার কারখানা, ফ্যাক্টরি, আমরা পেলাম জাল ওষুধ কারখানা থেকে চলে আসা এয়ার প্রাইস শপে সেখানে স্টক হওয়া। আমরা যখন সায়েন্টিস্টের বাবা হতে লাগছে না, ডাক্তার হতে লাগছে না, স্যালাইনের বোতল বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে শ্যাওলা ফাঙ্গাস ভাসছে। এয়ার প্রাইস শপের মালিককে যে ওখানে বসে আছে তাকে পেশেন্টটাকে বলছে যে স্যালাইন খারাপ है, ও বলছে আমার কিছু করতে পারবি না। কেন ভাই, কেন? কাকে পয়সা দিচ্ছ? চাল চুরি থেকে শুরু করে চাকরি চুরি, চাকরি চুরি থেকে শুরু করে ওষুধের মান পর্যন্ত কমে যাওয়া, সেখানেও টাকা খাচ্ছে আমাদের রাজ্যের সরকার। আর বাচ্চার জায়গা আছে? আমাদের তো নির্দিষ্ট দাবি, এতে
বেরোই না। আমরা আশা করছি যতদিন আমরা রাস্তায় থাকবো আপনাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে, তাদেরকে আনলে বলে আমরা নামতে দেবো না। পুলিশকে গালি দিলে ওনাদের খুব খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমাদের কাছে খাকি পোশাকটা, আপনাদের প্রতিটা আমাদের কাছে সুরক্ষার পরিচয়, যে ওরা আছে তার মানে আমরা সেফ আছি। আর আপনারাই যদি আমাদের ছাত্র কমরেডের মাথাতে ডান্ডা মারেন তাহলে আপনাদের ট্রেনিং কি করে হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে, যে আপনারা কি করে পায়ে প্রথমে না মেরে মাথাতে লাথি মারছেন। শুনে রাখুন, দিন একদিনে যাবে না, এরপরেও সরকার আসবে, সেদিন কিন্তু আপনাদের ট্রেনিং কম্পিউটারে করাবে যে কোথায় লাথি মারতে হয়। আমরা আপনাদেরকে চাই দেখতে সুরক্ষার একজন প্রহরী হিসাবে, সুরক্ষার প্রহরী হিসাবে, তাই ভয় পাবেন না। আর গোটা রাজ্যের মানুষের কাছে, মেদিনীপুরের মানুষ আর আমাদের ছাত্র যুব কমরেডদের কাছে আমরা বলছি, এটা শুধু জাল স্যালাইনের বিষয় নয়। যে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে এই স্যালাইনটা তৈরি করছে আর সেখানে গিয়ে স্যালাইনটা ভালো না খারাপ সেটাতে যে স্ট্যাম্প দেবে, সেখানে 45টা শূন্য পদের মধ্যে মাত্র 16 জন কাজ করছে, তার মানে সেখানেও শূন্য পদ আছে, সেখানেও চাকরিতে রিক্রুট করছে না। তোমাদের যে স্যালাইন তৈরির কারখানাটা, उसके बाहर बोतल बोतल স্যালাইন পড়ে আছে, ভালো স্যালাইন না খারাপ স্যালাইন কেউ জানে না। আর ড্রাগ কন্ট্রোলের সেন্টারগুলোতে সেখানে এই সমস্ত যারা চাকরি করবেন যে ওষুধটা স্যালাইনটা ভালো না খারাপ সেইটা দেখার জন্য সেখানেও লোক কম আছে, চাকরি নেই। গোটা ওষুধ তৈরি করা শুরু থেকে ওষুধ ঠিক কিনা সেইটা জানা, ওষুধকে ওয়ার্ক অর্ডার দেবে, কে সাপ্লাই দেবে, কারা হসপিটালের ভেতরে বিক্রি করবে, এই গোটা ব্যবস্থাটা আজকে একদম দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত করে দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, ডিএম অফিসের ভেতর থেকে যারা দাঁড়িয়ে আছেন, গেটের বাইরে যে পুলিশরা দাঁড়িয়ে আছেন, আর বাইরে দোকানে যারা শুনছেন, বিনা প্রশাসনে এটা সম্ভব? সম্ভব এটা? তাহলে আমি 2 বোতল জল এনে মেদিনীপুর হসপিটালে দিয়ে দিতে পারবো, যেটা স্যালাইন মোটে চালিয়ে দিন পারবো আমি দিতে? কোনো একটা দোকান থেকে 2 বোতল জল নিয়ে এসে কোনো একটা হসপিটালে কেউ দিয়ে দিতে পারে, যেটা স্যালাইন একটা ওষুধ? আমি দুটো পাউডার কাগজে পুড়িয়ে বানিয়ে আমি একটা হসপিটালে দিয়ে দেবো, ডাক্তার দিয়ে দেবে আমার কথাটা শুনে? হয় এটা? তার মানে টাকার খেলা কত দূর আছে এর থেকে পরিষ্কার বোঝা যায়। এমনি এমনি সন্দীপ ঘোষ মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করানোর পর বাজারে বিক্রি করার পরও সন্দীপ ঘোষকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাকে পানিশমেন্ট দিতে পারে না, তাকে সাসপেন্ড করতে পারে না, তাকে প্রাইজ পোস্টিং আর প্রমোশনাল পোস্টিং দেয়। ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করলে আর্জি করে তদন্ত শেষ হলো না, তার আগেই ওই বিরূপাক্ষ অভিজ্ঞে আর চিকিৎসক ভেড়া গরু ছাগলের মতন কিছু ডাক্তার হয়েছে, এরা গিয়ে ধীরে মেডিকেলের ডক্টরের মিটিং ডাকছে। ভাবতে পারছেন? কখনো সিভিককে বলির পাঠা করে দিচ্ছে, তো কখনো জুনিয়র ডাক্তারকে বলির পাঠা করে দিচ্ছে, কখনো বলছে পুলিশ আমার কথা শুনছে না। আমরা শুধু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে মেডিকেলের স্টাফ, ডিএম অফিসে যারা সরকারি চাকরি করছেন, পুলিশ, আমরা আপনাদেরকে বলতে চাইছি, জনতার রাগের ক্ষোভের আগুনে নিজেদেরকে পুড়তে দেবেন না। এই সরকারটা ডুববে, ডোবার আগে আপনাকে নিয়ে ডোবার চেষ্টা করছে। তাই যদি নিজে বাঁচতে চান তাহলে আইন অনুযায়ী মানুষের সাথে নিরপেক্ষভাবে কাজ করুন। আর গোটা দপ্তরটা, গোটা দপ্তর, এই গোটা রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। তাই আপনাদের কাছে আমাদের কথা, শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে নয়, আপনাদের মনে পড়ছে আজকে করে যখন এই ঝামেলা চলছে, 14 তারিখ রাতে যখন ঝামেলা হলো, 15 তারিখ সকালে স্বাধীনতা দিবসে যখন পুলিশ আমাদেরকে মিছিল করতে দিল না, তারপরে যখন 300-র বেশি ছাত্র যুব মহিলা কমরেডদেরকে লালবাজার থেকে আমাদেরকে জেরা করলো ঘন্টার পর ঘন্টা, সিবিআই যখন আমাদেরকে থেকে জেরা করলো, তখন এই মেদিনীপুর মেডিকেল কলেজের কিছু জুনিয়র ডাক্তাররা ছিল যারা সন্দীপ ঘোষকে কেন সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে বড় বড় পোস্টার নিয়ে আর মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কেন বলছে, তুমি যদি না দাঁড়াও তাহলে তুমি মেধাতে আর পড়াশোনা করে চাকরি পাবে কি না পাবে, ডাক্তার হবে কি না হবে আমরা জানি না, তুমি যদি সরকারের পক্ষে আর সন্দীপ ঘোষের পক্ষে তুমি যদি না দাঁড়াও তাহলে তোমার এই পাস করাটা আমরা বন্ধ করে দেবো, তোমাকে ক্লিয়ারেন্স দেবো না, তোমাকে সার্টিফিকেট দেবো না, তোমাকে ডাক্তারের রেজিস্ট্রেশন পর্যন্ত দেবো না। ওখানে চাপ কত, কত চাপ। পটিয়ালি থানাতে আমরা যখন গেলাম এর আগের দিন এসে ডিআইএসআই আসবো, পুলিশ গেটের ভেতরে ছিল আর গেটের ছিটকানিটা দেওয়া ছিল। আর আজকে
আপনি হেলমেট পরিয়ে আর লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবেন? নেবেন তো এই সিভিকগুলোর দায়িত্ব? সিভিকের দায়িত্ব আছে মব কন্ট্রোল করার? কোথাও কোনো পুলিশ তবে তাদের কোনো আইনে সিভিক ভাইরা যারা দাঁড়িয়ে আছো তোমরা দেখেছো, পড়েছো? এই ধরনের মব কন্ট্রোলে তোমাদের কোথাও কোনো দাঁড়ানোর জায়গা আছে? নেই তো? তাহলে শুধু শুধু নিজেদের জানকে হাতে নিয়ে আর এই সরকারের দাবিদারি করার জন্য কেন দাঁড়াচ্ছ ভাই? আজকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা তো সাধারণ মানুষের পক্ষে কথা বলছে না। কালকে সাধারণ মানুষ যখন পিঠে চামড়া তুলে দিবে তখন কিন্তু কোনো বিচার ব্যবস্থা তোমাদেরকেও বাঁচাতে পারবে না, কেউ পারবে না বাঁচাতে। তাই মানুষের আগুনকে উস্কে দিয়ে কোনো লাভ নেই। তাই আমরা বলতে চাইছি, মেডিকেল কলেজ মেদিনীপুর এটা শুধুমাত্র ব্লাস্ট করলো যে জাল স্যালাইন, এই ওষুধ, এই স্যালাইন মেদিনীপুরের সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আছে, জেনারেল হসপিটালগুলোতে আছে। আর আমাদেরকে, আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে যাই তাহলে আমাদেরকে এই ডিএমকে আজকে এখান থেকে বলে যেতে হবে যে আজ তো চেয়ারে বসে রইলেন, কালকে গোটা মেদিনীপুরের সব স্বাস্থ্য কেন্দ্র থেকে সব ফাঁকা চেয়ারের সংখ্যা আমরা নিয়ে আসবো। আর সেখানকার সব অব্যবস্থা পাতার পর পাতা তালিকা তৈরি করে লিখে আমরা নিয়ে আসবো। সেখানকার সাধারণ মানুষের সেই স্বাস্থ্য দপ্তরে, সেই স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত অভিযোগ আমরা লিখে নিয়ে আসবো। সেদিনকে ডিএম, পুলিশ আর এখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে তারা জানাতে পারবেন তো? তারা তাই আজকে যে সমস্ত আমরা কর্মীরা উপস্থিত হয়েছেন এখানে, আপনাদের কাছে আমাদের আবেদন, এ লড়াই একদিনের নয়, এ লড়াই 2 ঘন্টা 5 ঘন্টারও নয়, এ লড়াই ওই নিগম এখান থেকে চলে গেছে আরো কোনো একটা হুকুম না ভগম বুঝে যায় তার বিরুদ্ধেও নয়, লড়াইটা এই দুর্নীতির ব্যবস্থার বিরুদ্ধে। তাই এই লড়াইটা মেদিনীপুর কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে, এরপরে একদম আমাদের গায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাবে, আরো স্বাস্থ্য কেন্দ্র থেকে এই মেডিকেল কলেজে ফিরে ডিএম এর কাছে আসবে। সেই দিনের জন্য নিজেদের কোমর বেঁধে গায়ে গায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নজর রাখুন, ডেপুটেশন নিন, অভিযোগ নিয়ে আসুন, ফিরে এই ডিএম এর সঙ্গে দেখা হবে। আজকে ওরা কি বলেছে, আমাদের কমিউনিটিরা যারা ভেতরে গেছিলেন তারা বলেছেন, পরের দিনে বাকি কথা মেদিনীপুর জেলার সাধারণ মানুষ আর গরিব মানুষ বলবে, আর ছাত্র যুব মহিলারা বলবে। সেই দিনের জন্য প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানিয়ে আজকে যারা এই অবস্থানে, এই ডেপুটেশনে, এই ঘেরাওয়ে উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে রাষ্ট্রগান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। গত 10 তারিখ থেকে যে রাস্তায় আমরা আছি, আজকে এই শুধুমাত্র ডিএম এর কাছে ডেপুটেশন দিয়ে অবস্থান করে অভিযান করে এই লড়াই শেষ হবে না। এভাবে গোটা স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করেছে। সেই বাসা যতদিন না ভাঙা হচ্ছে ততদিন পর্যন্ত এই ছাত্র যুব মহিলা সহ সমস্ত স্তরের মানুষের আন্দোলন সব জায়গায় ছড়িয়ে পড়বে। আজকের এই প্রতীকী অবস্থান, ডিএম ডেপুটেশন আমরা এখানে শেষ করব, কিন্তু এই লড়াই আমাদেরকে গ্রামের থেকে শুরু করে আবার রাজপথে এই লড়াই চলবে।